মিমের আসাদুল্লাহ ওয়াইসি সাহেবের সঙ্গে আমার জোট করব। মিম তো ফাইনাল, এর সঙ্গে যদি আইএসএফও আসে আমি ওয়েলকাম জানাবো। তিনি মিমের সাথে জোট করলে কতটা লাভবান হবে? দেখুন, মিমের সাথে জোট করতে গেলে আগে তো প্রথমত হচ্ছে একটা নির্বাচিত সরকার আছে এবং সেন্ট্রালে একটা সরকার আছে। তাদের বিরুদ্ধে লড়াই করতে গেলে সেইভাবে সুশিক্ষিত সমাজকে সংগঠিত করতে হবে, সাধারণ মানুষকে সঙ্গে নিতে হবে এবং হচ্ছে যাদের রাজনৈতিক দক্ষতা আছে তাদেরকে সঙ্গে নিতে হবে। এই সবগুলি কটা ক্যালকুলেশন যদি থাকে এবং মানুষকে যদি কনভিন্স করানো যায় তাদের পক্ষে, তবেই রাজনীতিতে, ভোট রাজনীতিতে বেনিফিট পাওয়া সম্ভব, না হলে বেনিফিট পাওয়া সম্ভব হবে না। কারণ এটা কোনো ক্লাবের নির্বাচন না, কোনো পৌরসভা নির্বাচন না, এটা বিধানসভা নির্বাচন, যেখানে 2 লক্ষ 2.5 লক্ষ ভোটার থাকে, তাদেরকে কনভিন্স করার ব্যাপার থাকে। যেখানে ফয়সলা হয় 200-100 ভোটে, 27-28 ভোটেও বিধানসভা নির্বাচনে ফয়সলা হয়, 2-5 ভোটেও ফয়সলা হয়। সুতরাং সেখানে হচ্ছে ভোটের ময়দানে একটা চোরের ভোটেরও যা দাম, একটা ইমাম সাহেবের ভোটেরও তাই দাম, একটা পুরোহিতের ভোটেরও তাই দাম, যে জেলে বন্দি আছে তার ভোটেরও তাই যা দাম, একজন মাস্টার মশাই ভোটেরও তাই দাম। তো ভোট রাজনীতিতে ভোটকে, ভিড়কে ভোটে কনভার্ট করতে গেলে যে প্রক্রিয়া দরকার, রাজনীতিবিদদের সেই ধরনের সংগঠিত হওয়া দরকার, সেটা হলে ফল পাবে। দিন ওয়াইসি ওনার সাথে দেখা করবো বলেছেন, খুব তাড়াতাড়ি আমরা একসঙ্গে লড়াই করবো, বাম ও কংগ্রেসকেও আহ্বান জানাবেন। দেখুন, হুমায়ুন কবিরও দীর্ঘদিন ধরে নির্বাচনে লড়াই করছেন, আসাউদ্দিন ওয়াইসির দলও পশ্চিমবাংলায় নির্বাচনে অনেকদিন ধরে লড়াই করছে। হুমায়ুন কবিরের অ্যাডভান্টেজ, উনি একবারের মন্ত্রী, 2বারের বিধায়ক, জেলা পরিষদেরও মেম্বার ছিলেন এবং এস্টাবলিশ রাজনীতিবিদ। ওনাকে কেউ চেনে না এরকম ব্যাপার নেই, কিন্তু মিমের সেই অর্থে এই মুহূর্তে এমআইএমের সেরকম নেতা পশ্চিমবাংলায় নেই। আসাউদ্দিন ওয়াইসি আছে, যদি জোট করে কিছু ফল পেলেও পেতে পারে। বিহারে কিষানগঞ্জে তো এমআইএম ভালো ফল করেছে, আপনার মহারাষ্ট্র নির্বাচনেও তাদের ভালো ফল আছে। যদি এখানে করতে পারে ভালো, দুজনে একসাথে মিলে যদি করে, তাহলে ওনাদের রাজনৈতিক ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আর ওয়েস্ট বেঙ্গলে আমি দ্বিতীয় আসাদুদ্দিন। দেখুন, হুমায়ুন কবিরের বক্তব্য, উনি 22 তারিখ আগে দল লঞ্চ করুক, তারপরে এই নিয়ে বৃহত্তর যা মন্তব্য করার আমরা করব। কারণ হচ্ছে দলটা লঞ্চ হতে দিন, দলের কি নাম রাখছে, দলের কিভাবে তারা সংগঠন এগিয়ে নিয়ে যাবে, সেইগুলোকে পর্যবেক্ষণ করা জরুরি, তারপরেই মন্তব্য করাটা ঠিক হবে। মুর্শিদাবাদে হুমায়ুনের বাবরি শিলান্যাস প্রসঙ্গে কি বলবেন? দেখুন, আপামর মুসলিম জনসাধারণ কেউ ইট বয়ে নিয়ে যাচ্ছে, কেউ লোহার রড বয়ে নিয়ে যাচ্ছে, ঢালাই যেগুলো লাগে, কেউ সিমেন্ট বয়ে নিয়ে যাচ্ছে, কেউ বালি বয়ে নিয়ে যাচ্ছে। মানুষের একটা আবেগ আছে, এটা থেকেই পরিষ্কার। এবং যে ছবি ওখানে দেখা গেছে, মঞ্চের সামনে যা লোক, তার 20 গুণ লোক হচ্ছে রাস্তায়, এবং রাস্তায় লোকের স্বতঃস্ফূর্ত একটা সেখানে ভাবনা, সেখানে তারা ওই নির্মাণ কার্যে বা ওই শিলান্যাস অনুষ্ঠানে তারা যাওয়ার জন্য উদগ্রীব। তো এটা থেকে বোঝা যায় যে মানুষ চায়, ওখানে সাধারণ মুসলিম জনগণ চায় যে ওখানে মসজিদ হোক, এটাই তার থেকে প্রকাশ পায়। রাজারহাটে দুর্গাঙ্গন হবে আর শিলিগুড়িতে মহাকাল মন্দির হবে, তাহলে তানালি দলের একজন বিধায়ক তিনি যদি মসজিদ করতে চায় মুসলিম কমের পয়সায় এবং সাধারণ মানুষের পয়সায়, তাহলে মাননীয় তাকে সাসপেন্ড করে দিন। দেখুন, মন্দির মসজিদের রাজনীতি মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় নিয়ে এলো। উনি যদি চাইতেন, যদি মনে করতেন যে কোনো একটা ট্রাস্ট করে সেখানে জগন্নাথ মন্দিরটা হিন্দু জনগণের পয়সায় হবে, সাধারণ মানুষের টাকায় হবে, সাধারণ মানুষ 2 হাত খুলে টাকা দিয়ে সেখানে মন্দির গড়ে দিত, হয়তো উনি যে মন্দির করেছে তার থেকেও ভালো মন্দির করে দিত। কিন্তু ব্যাপার হচ্ছে উনি সরকার পোষিত টাকায় করতে গেলেন। সুতরাং উনি নিয়ে আসলেন, যেখানে রাজ্যের প্রত্যেকটা ব্লকে হসপিটালে ডাক্তার ঠিক নেই, প্রত্যেক ব্লকে কলেজ ঠিক নেই, স্কুলে শিক্ষক নেই, স্কুলে ওই মিড ডে মিলের খাবার অনেকে চুরি করছে, স্কুলে দেখা যাচ্ছে যে নন টিচিং স্টাফ আছে তারা নেই। সুতরাং এইগুলোর দরকার আছে। মানুষ তো চায় না যে সরকার কোনো মন্দির করুক, সরকার কোনো মসজিদ করুক। সরকার হচ্ছে তার সরকারি কাজ করুক, প্রশাসন ঠিকঠাক চালাক, পুলিশের রিক্রুটমেন্ট করুক, সরকারি কর্মচারীদের ডিএ দিক, চাকরির রিক্রুটমেন্ট ঠিক হোক, আর চুরিটা যারা ওনার দলের লোকেরা করছে সেগুলো যদি বন্ধ হয়, মানুষ কিছুদিন রেহাই পাবে। কারণ হচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী একটা কারখানা ফিতে কাটতে পারেনি আজ পর্যন্ত, একটা বড় কারখানা ফিতে কাটতে পারেনি যেখানে কয়েক হাজার মানুষ কাজ পাবে। উনি এইভাবে মন্দিরের ফিতে কেটে বেড়াচ্ছেন, তা আবার সরকারি পোষিত
নির্বাচিত টাকায়, যেটা সম্পূর্ণ বেআইনি, অনভিপ্রেত এবং সাধারণ মানুষের ধোঁকা হচ্ছে। কারণ উনি কর্মসংস্থানের জায়গায় ওখানে ধর্মসংস্থান করছেন, যেটা একদম সরকারি পদে থাকা মুখ্যমন্ত্রীর সাজে। এগুলো তো মমতা ব্যানার্জিকে সর্বপ্রথমেই সাসপেন্ড করতে হয়, কেন পশ্চিমবাংলায় ধর্ম নিয়ে রাজনীতি, মন্দির মসজিদের রাজনীতি উনি শুরু করেছেন। দেখুন, ফিরহাদ হাকিম হচ্ছে নিজে কদিন আগে বলল যারা মুসলিম ধর্মে জন্মায়নি তারা অভাগা, এই ধরনের বেআইনি অসাংবিধানিক একটা মন্তব্য উনি করেছেন। তো সুতরাং ওনাকেই তো সাসপেন্ড করে দেওয়া উচিত, কিন্তু মমতা ব্যানার্জি করবে না। কারণ ফিরহাদ হাকিম টিকিট পাওয়ার জন্য মমতার বাড়ি ঘেরাও করেছিল, এবং উনি হচ্ছে কলকাতার নেতা, এখন বেলডাঙ্গার নেতা, রিজনগরের নেতা, মুর্শিদাবাদের নেতা, তার মমতার বাড়ি ঘেরাও করতে পারবে না। তা সুতরাং উনি বুঝেছে যে ওকে সাসপেন্ড করে দেওয়া ভালো, ফিরহাদ হয়তো আবার বাড়ি ঘেরাও করে ফেলবে, আবার কি না কি হবে, তাই করেননি হয়তো, ওই জন্য ওকে সাসপেন্ড হতে হলো। আর ইনি দিব্যি মন্ত্রী মেয়র হয়ে বসে রয়েছেন। ছিলেন কোনো এক সিঙ্গেল ম্যান লোক কিন্তু তখন বলেনি যে বাবরি মসজিদ এই জন্য ভাঙা হচ্ছে যে বাবর ধর্ষক বা লুটেরা ছিল। আজকে কিন্তু কথাটা ভিন্ন হয়েছে। দেখুন, অযোধ্যায় রাম মন্দির, বাবরি মসজিদের বিতর্ক শেষ, সেখানে আর নতুন করে কিছু হওয়ার নেই, বা সেই নিয়ে বিতর্ক করেও লাভ নেই। কিন্তু বর্তমানে যেটা হচ্ছে যে মুর্শিদাবাদে একটা মসজিদ হচ্ছে, মসজিদ হামেশাই হয়, মসজিদের নামে চাঁদা তোলা হয়, মাদ্রাসা হয়, ঈদগাহ হয়, এগুলো হামেশাই হয়ে থাকে। কিন্তু ব্যাপার হচ্ছে নামটা যেহেতু বাবরের দিয়ে ফেলেছে, সেই জন্য এই রাজনীতির জায়গাটা তৈরি হয়েছে, এবং যিনি এই উদ্যোগ নিয়েছেন তিনি একজন পলিটিক্যাল পার্সন। যদি নন পলিটিক্যাল পার্সন হতো তাও হয়তো অন্য কিছু হতে পারতো। তাই এই ধরনের রাজনীতি হচ্ছে, কিন্তু এই ধরনের রাজনীতি হওয়া উচিত নয়। মন্দির প্রত্যেক ব্লকে হোক, মসজিদ যেখানে যারা পারবে সেখানে তারা করুক, গির্জাও হোক, এটা নিয়ে কোনো রাজনীতি আমার মনে হয় না করা উচিত। বেশ কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় তাদের বক্তব্য বলছেন যে যেখানে বাবরি মসজিদ হবে সেখানে আমরা ভেঙে রাম মন্দির করব, না পারলে আমরা বৃহত্তম টয়লেট তৈরি করবো। এটাকে কেমনভাবে দেখছেন? আমার মনে হয় এই ধরনের বক্তব্য, মুখরোচক বক্তব্য, বাস্তবে কোনো মিল নেই। এই ধরনের মুখরোচক বক্তব্য শুনতেই ভালো লাগে, হয়তো শীতকালে রক্ত গরম করতে ভালো লাগে, বাস্তবতার সঙ্গে এগুলো সম্ভব নয়। মানুষ কেউ হিংসা চায় না, মানুষ কেউ হানাহানি চায় না, মানুষ মসজিদে নামাজ পড়তে চায়, মন্দিরে পুজো দিতে চায়। যে চাঁদে ঈদ দেখা হয় সে চাঁদেই পূর্ণিমা হয়। তো সুতরাং আমরা সবার আগে মানুষ হব, তারপরে না হিন্দু হব, তারপরে না মুসলমান হব। তো সুতরাং পশ্চিমবঙ্গের এই যে করুণ অবস্থা, আর্থিক দুর্দশার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ যাচ্ছে, তা সেইটা থেকে কী করে উতরাবো, কী করে চাকরি রিক্রুটমেন্ট ঠিক করে দেবো, কী করে সরকারি পরিষেবাগুলো ভালো হবে, কী করে সরকার চুরি বন্ধ হবে, তৃণমূলের চুরি বন্ধ হবে, সেই নিয়ে ভাবলে বেশি ভালো হয়। কারণ হচ্ছে সাধারণ মানুষের খেতে চায়, সে গদর খাটাতে চায়, সে কাজ পেতে চায়, সেটা আজ পর্যন্ত হয়ে উঠছে না। সমাজের লোক তারাও কিন্তু বিরোধিতা করছেন। ইতিমধ্যে আপনাদের যে হাইকোর্টে, আপনি যে হাইকোর্টে প্র্যাকটিস করেন, এই হাইকোর্টে এক ব্যক্তি, তার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর, তিনি বলছেন যে ওখানে মসজিদ করলে, শিলান্যাস করলে ল্যান্ড অর্ডারের সমস্যা হবে, সেই নিয়ে মামলা করেছিল। দেখুন, মামলা হয়েছিল, মামলাতে কি হলো, ওনাদের মামলা করাটাই বেকার। বরঞ্চ ওনারা মামলা করেছে বলে হুমায়ুন কবিরের ভালো হয়েছে। কারণ হচ্ছে ওই মামলার প্রেক্ষিতে হাইকোর্ট রায় দিয়েছে যে ওখানে যে রায় দিয়েছে সেই রায়ে পরিষ্কার দেখা যাচ্ছে যে রাজ্য সরকার বলেছে তার উপযুক্ত পুলিশি ব্যবস্থা থাকবে, এবং ইউনিয়ন অফ ইন্ডিয়া, সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছে যে তার 19 কোম্পানি অলরেডি ওখানে ডিপ্লয়েড আছে পুরনো অর্ডারের ভিত্তিতে। তো সুতরাং সেটা কাজে লাগতে পারে। সুতরাং এই ধরনের রায় হয়েছে। সুতরাং যারা মনে করছে যে আমি একটা পিটিশন করলাম, আমি কোনো বড় কিছু হয়ে গেলাম, তিনি হয়তো পিটিশন করে হুমায়ুন কবিরের উপকারী করে দিয়েছে। কারণ হচ্ছে এই ধরনের পিটিশনের সারবত্তা আলটিমেটলি কিছু হলো।